নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেভাবে 100 ডেজ ওয়ার্ক অর্থাৎ 100 দিনের কাজ, যেটা সারা পৃথিবীব্যাপী মানুষের আকর্ষণ করেছিল, জোসেফ স্টিগলিৎ থেকে শুরু করে সমস্ত বড় বড় অর্থনীতিবিদদের, কিভাবে গ্রামের গরিব মানুষের হাতে অর্থ যাচ্ছে। ইউপি আমলের সবচেয়ে বড় প্রায় বৈপ্লবিক কাজ, সেই বিষয়টিকে এবং যেটা মহাত্মা গান্ধীর নামে প্রকল্প, সেটাকে তুলে দিয়ে জি রামজি বলে একটা প্রকল্প, অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে BVG রামজি, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এমন একটা উদ্ভট নাম দিয়ে নরেন্দ্র মোদী যেটা করলেন, তার দল যেটা করলো, সেটা আসলে ভারতের গ্রামীণ ভারতকে কিছুটা পেছনে নিয়ে গেল। এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমাদের মধ্যে আছেন সুমন সেনগুপ্ত। সুমনকে স্বাগত জানাই। সুমন, তুমি এই ব্যাপারে ডিটেল স্টাডি করছো, ডিটেল লিখছো, কিন্তু দুটো কথা আমি বলবো, তুমিই বেশি বলবে কারণ আমার গলার অবস্থা খুব খারাপ। সেটা হচ্ছে যেভাবে অকারণে বন্দে মাতরমের বিতর্ক সৃষ্টি করা হলো, অন্যদিকে এসআইআর এর দিকে সাধারণ মানুষ তাদের নাম কাটা যাবে কিনা তাই নিয়ে ব্যতিব্যস্ত। আজকে যখন এই এপিসোড হচ্ছে, আমি আমাদের সকলের নাম আছে কিনা, কার নাম বাদ গেছে দেখতে যাচ্ছি। তার ফাঁকতালে এমন একটা জিনিস করা হলো যেটা গ্রামীণ ভারতের ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করবে। তুমি এটা পুরো স্টাডি করেছো, কিভাবে কেন করা হলো, এর উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি তো রোজগার গ্যারেন্টি না দেওয়া, বরঞ্চ কেড়ে নেওয়া। এই ব্যাপারে যদি তুমি বিস্তারিত। ধন্যবাদ প্রসূনদা। আপনি ঠিকই বলেছেন যে যখন এই সংসদের শীতকালীন অধিবেশনে যে গোটা ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে যে লোকজন বন্দে মাতরম এবং এসআইআর নিয়ে বিতর্কের যে যখন হচ্ছে, বন্দে মাতরম নিয়ে যে কেন বিতর্ক হলো, কেন যেটা একটা ইতিহাসের অংশকে কেন এটাকে আবার নতুন করে তুলে আনা হলো, সেটা বোঝা যাচ্ছে এখনই। যে যখন আমরা দেখলাম যে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট মানে এনআরইজিএ, এই প্রকল্পটাকে রাতারাতি প্রায় কোনো বিতর্ক ছাড়া, বিতর্কর জায়গা না দিয়ে এটাকে ভিবিজি রামজির নাম দিয়ে একটা নতুন প্রকল্প আনা হলো। এবার ঘটনাটা হচ্ছে যে আপনার যদি খেয়াল থাকে, সেটা হচ্ছে যে যখন কৃষি বিল আনা হয়েছিল, বহু পুরনো বহু সাংসদদের বার করে দিয়ে কৃষি বিল আনা হয়েছিল একদম। আর এবারে এই বিলটা আনার সময় প্রায় বিতর্কটা ঘুরিয়ে দেওয়া হলো। এটা এনআরইজিএ মানে মহাত্মা গান্ধীর নাম থেকে রামজি বিতর্কে, মানে রামের নামটাই বিতর্কতে। এবার বিরোধী দলগুলোরও অসুবিধা যে তারা এই বিতর্কটাই ঢুকে গেল যে নামটা বদল হচ্ছে, আসলে এটার মধ্যে যে প্রকল্পটাও বদল হচ্ছে, সেই যে জায়গাটা সেইটা ধরার বদলে তারা ওই নামের বিতর্কে অনেকখানি সময় নষ্ট করলো। আর সময় নষ্ট করে যেটা হলো সেটা হচ্ছে যে ওইটা রেজিস্টার্ড হলো না, যে প্রকল্পের যে বদলটা হচ্ছে, কার্যকারিতা। এই যে আপনার যদি খেয়াল থাকে, আমাদেরও খেয়াল আছে যে কোভিড এর সময় যখন শহরগুলোর থেকে, মানে দিল্লি, বম্বে, এই শহরগুলো থেকে মানুষ গ্রামে ফিরে আসছেন, সেই সময় মানে এই প্রকল্পটা, এনআরজিএ প্রকল্পটা 2005 সালে সর্বসম্মতিক্রমে, সংসদের সর্বসম্মতিক্রমে অদ্ভুত একটা এই বিলটি পাস হয়েছিল। মানে সমস্ত সাংসদরা হাত তুলে সমর্থন করেছিল, হ্যাঁ এটা গ্রামীণ ভারতকে অনেকখানি এগিয়ে দেবে, গ্রামীণ ভারতের রোজগারের জায়গাটা অনেকখানি এগিয়ে দেবে। তা সেই জায়গাটাকে বন্ধ করার উদ্দেশ্যে এটা অনেকদিন ধরেই, একদিন আমরা যদি খেয়াল, আপনি যদি পরে দেখতে পারেন যে একদিন পরিষ্কার নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছিল, যদি কংগ্রেস এত উন্নয়ন করে থাকে তাহলে তার এটার প্রয়োজনই হতো না এই এনআরইজিএ প্রকল্প চালু করার, বলে এটা মকারি করেছিল কংগ্রেসের এই প্রকল্পটার। অথচ এই প্রকল্পটা আপনিও জানেন, আমিও জানি, এবং সারা বিশ্বের অর্থনীতিবিদরা বলেছিল, এই ভারতবর্ষের মতো এত পিছিয়ে পড়া একটা দেশে এই ধরনের একটি প্রকল্প মানুষের কাছে টাকা পৌঁছে দেয় এবং তার বিনিময়ে কিছু সম্পদ তৈরি করছিল। ধরা যাক একটা গ্রামে একটা পুকুর কাটা হবে, পুকুরটার অনেক প্রয়োজনীয়তা আছে, তাতে মাছ চাষ করা যেতে পারে, তাতে সেই জল দিয়ে অন্য কাজ করা যেতে পারে, সেচের জল হিসেবে ব্যবহার করা হতে পারে, মানে রিসাইক্লিং অফ ওয়াটার হতে পারে, বর্ষার জল ধরা হতে পারে, জল ধরো জল ভরো যে প্রকল্পগুলো আমরা শুনে থাকি আর কি। এই যে জায়গাগুলো, এই পুকুর কাটা, রাস্তা তৈরি করা, আরো অনেক কিছু কাজ, গ্রামীণ উন্নয়নের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর চাহিদা মতো কাজগুলো দেওয়া হতো। মানে আমার গ্রামে একটা কাজের দরকার, সেটা হচ্ছে একটা
পুকুর কাটার দরকার, একটা রাস্তা তৈরি করার রাস্তা দরকার, করা দরকার, রাস্তা করার দরকার, কিংবা বা একটা ছোট বাঁধ, ছোট ছোট বাড়ি, বাঁধের ক্ষেত্রে ছোট বাঁধ তৈরি করা দরকার, কিংবা একটা প্রাইমারি হসপিটাল তৈরি করা দরকার, কিংবা একটা একদম। প্রাথমিক অনেক কিছু ছোটখাটো যেগুলো জায়গা, সেই জায়গাগুলোতে মানুষের সুবিধা হতো, সেই গ্রামের মানুষজন ওখানে পৌঁছাতে পারবে, সেই রকম জায়গা, সেই জিনিসগুলোর চাহিদা অনুযায়ী কাজটা পৌঁছাতো। এনআরইজি প্রকল্পটাই ছিল এরকম, এবং কাজটা কি বলা হতো যে ওই গ্রামের যারা ইচ্ছুক তারা ওই কাজে যুক্ত হতে পারে। কোভিড এর সময় যখন দেখলাম, ওই যেটা বলছিলাম যে শহর থেকে সবাই গ্রামে ফিরে আসছে, তারা কি কিন্তু ভয়ঙ্কর, মানে ওই দৃশ্যগুলো ভয়ঙ্কর, আজকে ওই দৃশ্য, আজকে মানে 5 আমরা বছরের আমরা মধ্যে ভুলে নরেন্দ্র যাইনি, মোদী ভুলিয়ে দিই। আমরা ভুলে যাইনি, কিন্তু ওই মানুষগুলো ফিরে এসে তা নিয়ে ছবি অব্দি হয়ে গেছে, হোম বাউন্ড ছবি অব্দি হয়ে গেছে, তারা অস্কার নমিনেশন অব্দি যাচ্ছে, যে একজন হিন্দু মানুষ এবং একজন মুসলমান মানুষ কি করে একদম, আমি বন্ধুত্ব দেখছিলাম। বন্ধু হয়ে গেছে। এবং বহু একটি বাচ্চা মেয়ে তার বাবার সঙ্গে হাঁটতে হাঁটতে এসে রাস্তার মাঝখানে ছত্তিশগড়ে গিয়ে পড়ে গিয়ে মারা গেল, এরকম অজস্র দৃশ্য, ট্রেনের তলায় ভাবা মারা যায় গেল, না, ট্রেনে কাটা পড়ে গেল। ট্রেনে কাটা পড়ে মারা গেল, এবার রুটি পড়ে আছে ছিটকে। এই মানুষগুলো ফিরে এসেছিল ওই 2020 সালেও, কিন্তু তাদের কাছে ওই কাজটুকু ছিল, তারা ওই 100 দিনের কাজের টাকাগুলো পাচ্ছিল এবং কাজটাও করছিল। মানুষ কিন্তু বেকার ওই পয়সাটা নিচ্ছিল এমনটা নয়। এখন আপনি বলতেই পারেন দুর্নীতি কি হয়নি? হ্যাঁ, দুর্নীতি হয়তো হয়েছে, কিঞ্চিত দুর্নীতি আমি হয়নি, আমি 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 ওই প্রসঙ্গে আসবো, তুমি এই বিষয়টা যদি পরে ঢুকছি, ওটাতে পরে ঢুকছি। এবার এই কাজগুলো পাচ্ছিল, এবার এই কাজটা দাবি উঠছিল বিভিন্ন গ্রামীণ অঞ্চল থেকে, এটা 100 দিনের জায়গায় 200 দিন করা হোক, এবং সারা পৃথিবীর অর্থনীতিবিদরাও বলছিলেন যে এই টাকাগুলো পৌঁছালে যেটা হয়, সম্পদ তৈরি হওয়া হচ্ছে, মানুষের কাছে টাকাও পৌঁছাচ্ছে। শুধুমাত্র মানে এইটার ফলেই এই প্রকল্পটা অনেকখানি সাকসেসফুল ছিল। আর এই সাকসেসফুল প্রকল্পটাকে দীর্ঘদিন ধরে শুকানোর ব্যবস্থা করছিল, মানে টাকার অ্যালটমেন্ট, যেটা প্রত্যেক বছর আমার এই বছরের টাকার দরকার, ধরা যাক 100 টাকা, ও কি করলো 100 টাকার থেকে 80 টাকা দিল, তার মানে আমি 80 টাকার জায়গায় আমি 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 জাস্ট একটু দর্শকদের বলার জন্য বলছি, 100 দিনের প্রকল্প হয়তো দুটো জিনিস হয়। আমি অদ্ভুতভাবে খোঁজ নিলাম, ডিমের দাম এবং মাছের দাম বাড়ে। তার কারণ হচ্ছে যে মানুষরা ডিম খেতে পারতো না, প্রোটিন টুক পেত না, তারা কিন্তু ডিম কিনতে শুরু করলো। এবং গ্রামীণ অর্থনীতির এই যে মহিলাদের যে টাকা দিচ্ছে, আজকে প্রায় 16টা স্টেটে টাকা দেওয়া হচ্ছে, তার বদলে এইটা কিন্তু অনেক বেশি পজিটিভ হচ্ছিল, কারণ তারা কাজ করছিল, শ্রম দিচ্ছিল, গ্রামীণ অর্থনীতির চাকাটা ঘুরছিল, ডিম কিনছিল, শাক কিনছিল, প্রোটিন কিনছিল, মেয়েরা কিছু ট্যাবলেট ওষুধ কিনতে পারছিল, পুরুষরা আগে জ্বরের ক্যালপল ওষুধ কিনতে পারতো না, সেইটা কিনতে পারছিল। অর্থাৎ গ্রামে একটা ছোট ওষুধের দোকান হচ্ছিল, ছোট মশলাপাতি, টোটাল একটা রোল করছিল। অর্থনীতি একখানা জায়গায় ঘুরতে শুরু করে। একটা দেশের অর্থনীতি, আপনার যদি খেয়াল থাকে যে সময়টা অর্থনৈতিক মন্দা হয়েছিল, মানে সেই সময়টাতেও কিন্তু ভারতবর্ষকে বাঁচিয়েছিল কি, ভারতের ক্ষুদ্র যে সঞ্চয়ের প্রকল্পগুলো মনমোহনের সময়। আর এই কোভিড এর সময়ও কিন্তু ভারতবর্ষের অর্থনীতিটাকে সচল রেখেছিল এই গ্রামীণ যে রোজগারের জায়গাটা। তারা কিন্তু যদি মারা যেত, মরক লেগে যেত, কিন্তু কোভিডে একদিকে মারা যেত, একদিকে দুর্ভিক্ষে মারা যেত। সুতরাং সবটা মিলে কিন্তু এই প্রকল্পটার একখানা যথেষ্ট সাফল্য ছিল। কিন্তু এই সাফল্যটা দেখালে যেটা হয় সেটা হচ্ছে যে এই কংগ্রেসের সাফল্যের গুণগান করতে হয়, সেটা তো নরেন্দ্র মোদী করতে চান না। তিনি সেটাকে কি করলেন, যে উনি বললেন যে 100 দিনের বদলে আমরা 125 দিনের একটা প্রকল্প আনছি। 125 দিনে তো নিশ্চিত লাভ হবে। মানে ওদের যে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, তিনি বক্তব্য রাখার সময় বলেছেন যে আমরা 100 দিনের জায়গায় 125 দিনের প্রকল্প আনছি, তাতে আপনাদের এত অসুবিধা হওয়ার কি আছে। কিন্তু অসুবিধার দুটো জায়গা আছে, সেই দুটো জায়গাটা আগে বলে নি। একটা হচ্ছে যে আগে যেটা ছিল, যেটা বলছিলাম, ওই গ্রাম থেকে ডিমান্ডটা আসতো এবং গ্রামে ওই টাকাটা যেত, এর 90% ব্যয় হতো হচ্ছে, একটা 100 টাকার মধ্যে 90 টাকা দিতে হচ্ছে কেন্দ্র, আর 10 টাকা দিতে হচ্ছে রাজ্য। মানে রাজ্যের থেকে দাবিটা যেত, 90% টাকাটা দিতে হচ্ছে কেন্দ্র, আর 10% ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য তার কিছু, মানে একটা অফিস ঘরও করতে হতে পারে, সমস্ত কিছু করতে হতে পারে, সেগুলো নিয়ে 10% টাকাটা দিতে হচ্ছে রাজ্য। এইবার নতুন প্রকল্পটাতে এই গোটা বিষয়টা পুরো উল্টে গেল। এবার 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 যেটা দাঁড়ালো যে 100 জায়গায় 125 হয়তো বলা হচ্ছে। আমি জাস্ট আরেকবার ইন্টারাপ্ট করছি তোমাকে। সমস্ত অর্থনীতিবিদ যারা এটার উপর, মৈত্রী ঘটক থেকে শুরু করে বিভিন্ন অর্থনীতিবিদ যারা কাজ করেছেন, সবাই বলছে
100 দিনে জাঁদরেও একই কথা বলছেন, 100 দিনে অ্যাকচুয়ালি 50 কাজ দিন, পাওয়া যেত 50 50 থেকে থেকে 52 দিন। 55 60 দিন, তাহলে হ্যাঁ, 125 দিন করে যেন ওটা বাড়ানো হলো, কি করে কোথায় কাজ পাবে? হ্যাঁ, হয়নি, বলুন। মানে অ্যাভারেজেই দেখা যায় যে গত ফিনান্সিয়াল ইয়ারও 7%, মানে 7%, মানে মানে যে প্রকল্পটা যে এত এত লোক ইনভলভ ছিল তাতে 7% লোক 100 দিনের কাজ পেয়েছেন। মানে মাত্র বেশিরভাগটাই মাত্র 7%, আর বেশিরভাগটাই 50 থেকে 52 দিনের মতো কাজ পেয়েছেন। এবং এই 50 থেকে 52 দিনের কাজ পেয়েছেন, তাও এটা তলার থেকে ডিমান্ড উঠে এসছে। আর এবারের প্রকল্পটা হলো ওই রামজি প্রকল্পটাতে, রামের যে নামটা কি করে এসছে সেটা নিয়েও একটা গল্প আছে, ওখানে কি করে এটা আসে সেটাই আমার মাথায় ঢোকে না, এন্ডটা কি করে একটা অক্ষর হয়ে যায়। যাই হোক, সেটাও ছেড়ে দিলাম। এবার এই যে এই প্রকল্পটাতে যেটা দেখা গেল সেটা হচ্ছে যে ওপর থেকে বিকশিত ভারত, এই যে কথাটা এসছে না, ওপর থেকে বিকশিত ভারত, বিকশিত ভারত, তার মানেটা হচ্ছে যে আমার মানে সরকারের যেটা প্রয়োজন হবে তারা সেটা বানাবে। মানে মানে আদানির যেটা, আরো স্পেসিফিক আদানি আরো আম্বানির যেটা প্রয়োজন হবে, প্রয়োজন হবে হাসদেও সেটা জঙ্গল সে কেটে বানাবে। দেবে সে। হ্যাঁ, সেই আহ, জঙ্গল কেটে দেবে, সেই জঙ্গল কাটাটা তার কাজের মধ্যে পড়বে। কিন্তু মানে এই নিচে ওপর থেকে যেটার প্রয়োজন হবে সেটাতে সে কাজে লাগাবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে 60% টাকা সে দেবে কেন্দ্রীয় সরকার, 40% দেবে হচ্ছে রাজ্য সরকার। তার মানে ওই যে ফেডারেলিজমের যে বিষয়টা সেটাকেও ভেঙে দিল। এবং এই যে ওপর থেকে কাজের প্রয়োজনীয়তা সেটা ঠিক করে দেবে কেন্দ্র, এটাও একটা যুক্তরাষ্ট্র কাঠামোর মানে ভাঙার একটা প্রকল্প। এবং এই যে তলা থেকে ডিমান্ড ওঠা, মানে যে কোনো রাজ্য থেকে ডিমান্ড ওঠা, এবার কেন্দ্র ঠিক করে দেবে কোন ব্লকে কোন কাজ হবে, কোন গ্রামে কোন কাজটা প্রয়োজন হয়। আপনার কথা অনুযায়ী হাসদেও জঙ্গল কাটাটা যদি প্রয়োজন হয়, মানে সরকারি কোট আনকোট সরকারি প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে ওইখানকার ব্লকের লোকদের দিয়ে কাটানো হবে, যাতে এটার বিরোধিতাও না আসে যে এটা তো আমার সরকারের কাজ হচ্ছে, সুতরাং এখান থেকে ওটা আসো। এবার এই যে যুক্তরাষ্ট্র এবার 60% আর 40% সেটা সুবিধাটা কি, মানে অসুবিধাটা কি? এই যে বারবার করে ডবল ইঞ্জিন সরকারের কথা নরেন্দ্র মোদী বলে থাকেন না, মানে বাংলায় এসেও ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন, একবার বিজেপিকে সুযোগ দিয়ে দিন, আমরা ডবল ইঞ্জিন সরকার করে পুরো ইঞ্জিন চালিয়ে দেবো। যে সরকারগুলো বিজেপি এবং কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে বিজেপি আছে তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার সুবিধা হবে। আর বিরোধী যে জায়গাগুলো আছে, তামিলনাড়ু, বাংলা, কেরালা, তারপরে তেলেঙ্গানা, এই সরকারগুলোর জায়গায় টাকার ডিসবার্সমেন্টটাও কম হবে এবং কাজের প্রয়োজনীয়তাটাও দেখানো যাবে না। মানে বাংলাতে তখন আর পুকুর কাটার প্রয়োজন হবে না, বাংলাতে তখন আর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র করার প্রয়োজন হবে না, তামিলনাড়ুতে তখন আর অন্য কোনো কাজের প্রয়োজন হবে না, তখন সব প্রয়োজন হবে হচ্ছে মধ্যপ্রদেশের ছত্তিশগড়ের জঙ্গলে, তখন সব প্রয়োজন হবে হচ্ছে রাজস্থানের কোনো একটা জায়গায়, তখন সব প্রয়োজন হবে গুজরাটে, সব প্রয়োজন হবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে, উত্তরপ্রদেশে। এবার এই যে যুক্তরাষ্ট্র কাঠামো ভেঙে দেওয়ার প্রকল্প, যেটা হচ্ছে আরএসএস এর প্রধান এজেন্ডা, সবকিছু হোমোজিনাস করে দেওয়া, এইটাও হচ্ছে এই রামজি প্রকল্পের একটা অন্যতম খারাপ দিক, যে এইটা এনআরইজি এর সঙ্গে এটা একটা বিরাট পার্থক্য। আর যেটা জায়গা, এটা কংগ্রেস সরকারের তো বারবার করেই বলতে হয়, কংগ্রেস সরকারও বিভিন্ন যা ক্ষতি করেছে তাতে সমস্যাটা হয়ে যায়। যখন এনআরইজি এর প্রকল্পটা হয়েছিল তখন মনমোহন সিং কিন্তু ওই মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, যে 1948 সালের যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, সেইটাকে এই 100 দিনের কাজের প্রকল্পের সঙ্গে জোড়েননি, আলাদা রেখেছে। আলাদা রেখেছিলেন। কিন্তু হওয়া উচিত ছিল হচ্ছে মিনিমাম ওয়েজেসটা 100 দিনের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল, যে একজন মহিলা এবং পুরুষের যা মিনিমাম ওয়েজেস নির্ধারিত হয় সেই 1948 সালের আইন অনুযায়ী সেই মিনিমাম ওয়েজেসটা যেন একজন শ্রমিক পেয়ে থাকে, সেটা আলাদা করার ফলে সেই আলাদা কিন্তু রেখে দিলেন। এটা যদি তফাতি হতো, রামজির সঙ্গে এনআরইজি এর যদি তফাতি হতো, ওরা যে বলছে আমাদেরটা অনেক ভালো প্রকল্প, তাহলে তো এই মিনিমাম ওয়েজেসটাকে ওখানে অ্যাড করতে পারতেন, সেটা কিন্তু করেননি। সেটা না করার ফলে তাহলে কি দাঁড়ালো, এখানের ক্ষেত্রেও কিন্তু মিনিমাম ওয়েজেস একটা লাগু থাকবে না। সুতরাং যে শ্রমিকরা শোষিত হওয়ার, যে কম বেতন পাওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু একই থেকে যাচ্ছে। মানে আর মূল সমস্যা কৃষি শ্রমিকদের, কৃষি কৃষি শ্রমিক শ্রমিকদের, যারা, হ্যাঁ তাদের বলছে যে বিগ ফার্মার যারা, যাদের হ্যাঁ জন্য কৃষি আইন আনা হয়েছিল, তারা হ্যাঁ, শ্রমিক পাচ্ছে না, তারা শ্রমিক ফসল পাচ্ছে না। কাটাতে পারছে না। তার জন্য এই আইনটাকে এমন করে ঘুরপথে আনা হলো যে হুম, আলটিমেটলি পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর,
এই অঞ্চল, বিহারের একটা বিস্তীর্ণ অঞ্চল, হ্যাঁ, হ্যাঁ, ছত্তিশগড়, তেলেঙ্গানার যারা গ্রামে 100 দিনের যেখানে কাজ ইমপ্লিমেন্ট হতে পারবে না, তারা হুম, তখন বাধ্য হবে যে বাধ্য বিগ হবে ওইখানে ফার্মারদের যেতে। কাছে, মহারাষ্ট্রের বিগ ফার্মারদের কাছে, পাঞ্জাবের বিগ, একদম, হরিয়ানার ফার্মারদের বিগ, কাছে, যে কুলাট ফার্মারদের কাছে শ্রেণী বিজেপির প্রতিনিধিত্ব করে, হুম, প্র্যাকটিক্যালি ঘুরিয়ে শ্রমিক তাদেরকেই আমদানির একটা খুঁড়োর কল। জায়গা করে দিল। এবং কি হয়েছে, এনআরইজিএ প্রকল্পের কিন্তু কোনো পজ ছিল না, মানে পজ থাকার কথা না। 100 দিন পর পর কাজ চলে যাবে, মানে একদিন হয়তো 100 দিনের পরে একটা গ্যাপ দেবে, তারপরে আবার একদিনের গ্যাপ, তারপরে আবার চলতে পারে, এটা হচ্ছে নিয়ম, এটাই জায়গা ছিল। আর এখানে কিন্তু 60 দিনের পজ দিয়েছে এবং বলেছে ক্লাইমেট অনুযায়ী, এনভায়রনমেন্টাল, যেখানে যেখানে এই ফসল রোপণ করার সময় সেই সময়টা কাজ পাওয়া যায় না, একদম পরিষ্কার লেখা আছে, সেই সময়টা কাজ পাওয়া যায় না, সেই জায়গাগুলোতে যাতে কাজ, ওই বড় ফার্মার, বিগ ফার্মাররা যাতে শ্রমিক পায়, মানে কৃষি শ্রমিক পায়, সেই জন্য তখন ওই রামজি প্রকল্প পজ থাকবে, 60 দিন অব্দি ম্যাক্সিমাম পজ থাকতে পারে। তার মানে আপনি যেটা কথাটা বলছেন যে ওই বিগ ফার্মারদের শ্রমিক সাপ্লাই করার যে কাজটা, সেইটাও কিন্তু ঘুরিয়ে এই আইনের মধ্যে দিয়েই এলো। আরো যেটা এলো সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ, মানে কন্ট্রাক্টররা যে কাজ করে, ধরা যাক একটা বড় রাস্তা হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে একটা গ্রামের পাশ দিয়ে, কিংবা স্টেট হাইওয়ে হচ্ছে, সেখানকার যে কন্ট্রাকচুয়াল যে কাজ, সেই কন্ট্রাকচুয়াল কাজের যে লেবার, সেটাকেও ধরে নিল এটার মধ্যে আর কি। মানে কোনো একজন লেবারকে বলা হলো যে সে সে রাস্তার কাজ করছে, তাকে কিন্তু ধরে নেওয়া হবে সে 100 দিনের মধ্যে ঢুকেছে, মানে কন্ট্রাক্ট। হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি যে কাজটা করে হ্যাঁ, বা করে হাইওয়ে করে করে, তারা তো কন্ট্রাক্টর, তার মানে কন্ট্রাক্টরদের সেই সত্যেন্দ্র দুবের কথা মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, বিহারের হ্যাঁ, গোয়াতে খুন হ্যাঁ, হয়েছিল, কারণ কন্ট্রাক্টররা প্রচুর ভুয়ো বিল করে। এরপর সে তো দেখা করবে। যাবে সেই বিগ কন্ট্রাক্টরদের টাকা পাইয়ে দেওয়ার জন্য সেইখানে বিগ 100 কন্ট্রাক্ট, এই বিগ এখন এই কন্ট্রাক্টররা, বিগ যে কন্ট্রাক্টররা রামের দেখিয়ে নামে, দেবে, বিগ রামের নামে কন্ট্রাক্টররা তাদের তাদেরকে সুবিধা করে দেবে আর কি। বিগ কন্ট্রাক্টররা যে লেবারদের দিয়ে কাজ করাবে, তাদেরকে দেখিয়ে দেবে খাতার মধ্যে সই করে যে এরা হচ্ছে আমার 100 দিনের কাজের লেবার। সুতরাং এইটা করলে তো আলটিমেটলি এই লোকগুলোর, যে মানুষগুলোর জন্য এনআরইজি এর প্রকল্প আনা হয়েছিল, সেই মানুষদের কোনো লাভ হবে না। শেষ বিচারে লাভ হবে হচ্ছে বিগ কন্ট্রাক্টরদের, শেষ বিচারে লাভ হবে হচ্ছে বড় কৃষকদের, শেষ বিচারে লাভ হবে হচ্ছে আদানি আম্বানির, যার প্রয়োজন অনুযায়ী কাজ বেরোবে, মানে কাজ বের করার একটা বিষয় থাকে, তো সেই কাজ বেরোবে এবং যার প্রয়োজন অনুযায়ী মানুষকে টাকা, মানে যার সেই অনুযায়ী মানুষ টাকা পাবেন। এতে গ্রামীণ ভারত আরো পিছিয়ে যাবে, সেই কারণে ভারত বিশ্বের সমস্ত বড় বড় অর্থনীতিবিদরা, মৈত্রী ঘটক, থমাস পিকেটি, জার্ড রেস থেকে শুরু করে সমস্ত স্টিগলিৎ পর্যন্ত, সবাই বলছেন যে এই প্রকল্পটা আনা, ভারত নিজের যে তলায় যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করেছিল 20 বছর ধরে, সেই ভিতটাকে পুরো ধ্বংস করে দিল, যে কারণে তারা বিরোধিতা করছে। তাদের তো কোনো দায় নেই, ভারতের 140 কোটি দেশের প্রতি থমাস পিকেটির কি দায় আছে? কিন্তু এটা অর্থনীতির একটা মডেল, তো আমি অত অর্থনীতির ছাত্র নই, কিন্তু অর্থনীতির একটা মডেল তো, মানুষের হাতে টাকা থাকলে মানুষ তো আনন্দে থাকে। এই যে মনে করুন, আমি কথার কথা বলছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা, কিংবা এই যে কোনো মহিলা প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে, সেই টাকাটা তো মানুষের কাছে, মানুষের কাজেই লাগছে। এবার এই টাকার পাশাপাশি যদি কাজ দেওয়া হয়, এই টাকার পাশাপাশি যদি কাজ দেওয়া হয়, মানুষ কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে, কিন্তু আপনি কাজের তো সংস্থানটা করতে হবে। কাজের সংস্থানটা কোথা থেকে হওয়া উচিত ছিল? নিচের থেকে হওয়া উচিত ছিল। সেইটা না করে পুরো উল্টো একটা কাজ করে এটার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শেষ অবধি এটা কতদূর যাবে, এটা কনস্টিটিউশনালি ভ্যালিড হবে কিনা, এটা সুপ্রিম কোর্টে হয়তো চ্যালেঞ্জও হবে, কিন্তু জানি না এখন কি দাঁড়াবে। তবে রাস্তায় লোকে নেমে পড়েছে, দিল্লিতে বিক্ষোভ হয়েছে, পশ্চিমবাংলায় বিক্ষোভ হয়েছে, আরো বিভিন্ন রাজ্যে এই সংক্রান্ত বিক্ষোভ হয়েছে যে আমরা জিরামজি প্রকল্পের বদলে আগের এনআরজি এর প্রকল্প, এবং সেটা শুধু 100 দিন নয়, আরো বেশির দাবিতেই বিক্ষোভ হয়েছে। এবার আমি আমি একদম এবার স্টেট স্পেসিফিক চলে আসছি। পশ্চিমবঙ্গের হ্যাঁ, ক্ষেত্রে আমি যতদূর দেখেছি 20 বছরে গ্রামাঞ্চলে গিয়ে, বামফ্রন্ট হ্যাঁ, আমলে, তৃণমূল আমলে দুর্নীতির অভিযোগ উঠলেও সেখানেও দেখেছি। হ্যাঁ, বিশেষ করে লাভবান হতো যে জেলাগুলো, এক হ্যাঁ, বাঁকুড়া, হ্যাঁ, পুরুলিয়া, হ্যাঁ, ঝাড়গ্রাম, পশ্চিম ঝাড়গ্রাম, মেদিনীপুর, দক্ষিণ একদম, 24 পরগনা, ওদিকে হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ যে অঞ্চলে আদিবাসী বহুল একেবারে প্রান্তিক মানুষরা সবচেয়ে বেশি লাভবান। একদম, এবং একদম, তার সাথে তার মানে সেখান থেকে এই
পুরুলিয়ায় গেলে সবচেয়ে ভালো দেখা যায় যে বাঁকুড়া তো পাওয়া আদিবাসীরা যায়। যেখানে হুম। বাঁকুড়া যে একদম কাজ পেত না তারা পাচ্ছে, তার মানে তারা সেটা এটা নির্ধারণ করবে একেবারে সাউথ ব্লক, নর্থ ব্লক বা দিল্লির বাবুকর্তারা যে সে কাজ পাবে কিনা। এক, হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি এটাও হয়েছে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গের ব্যাপক দুর্নীতি হয়েছে, যে কারণে দু হাজার না, না, একুশ সালের পরে দুর্নীতি হয়েছে কিনা জানি না, দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির বন্ধ অভিযোগ আছে, উঠেছে। হ্যাঁ, এবার বন্ধ আছে। দুর্নীতির অভিযোগে বন্ধ করা হয়েছে, কিন্তু দুর্নীতির কিন্তু প্রমাণিত হয়নি। এবার আমি এখানেই একটা কথা, যে এই 100 দিনের কাজে কিন্তু উত্তরপ্রদেশেও যথেষ্ট দুর্নীতির অভিযোগ উঠেছে, গুজরাটে অব্দি দুর্নীতির অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমি বলছি দুর্নীতির অভিযোগ অবশ্যই আছে, কিন্তু দুর্নীতির অভিযোগটাকে তো প্রমাণ করতে হবে যে এটা দুর্নীতি হয়েছে। সেটা না করে তুমি টাকা বন্ধ করে দিয়ে তুমি মানুষকে ভাতে এবং হাতে মেরে কি লাভ পাচ্ছ? না, এই শুধু যে শুধু শুধু আমি বলছি, শুধু হ্যাঁ, টাকা বন্ধ মানে কি, মানে এখন কাজ করলে বন্ধ না, মানে কাজ আগের টাকাও করেছি বন্ধ, সেই সেই টাকাও টাকাও পাচ্ছে পাইনি, না লোকে। সেই টাকাও এইবার পাইনি। সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গ ছিল 1 নম্বরে। হঠাৎ হ্যাঁ, করেই দেখলাম 2021 সালের পরে সেটা একেবারে ধসে নিচের দিকে চলে এলো। এইবার হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশে যেটা অনুরাধা তলোয়াররা করেছেন, যে মামলা, তাতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ফাইনালি এসে চালু করতে বলেছে। অগাস্টে বলেছিল, আজ ডিসেম্বরে, আর চালু হবে না, সামনে ইলেকশন। হুম। এইবার পশ্চিমবঙ্গের ওই যে বকেয়া টাকা সেটা কি পাবে? পশ্চিমবঙ্গে না, আদৌ এই প্রকল্প কি চালু হবে, কি মনে হয়? আমি আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে প্রথম কথা, এখনো 6 মাস লাগবে এই প্রকল্পটা চালু হতে, যা বলা হয়েছে। এখনো 6 মাস এই গোটা বিষয়টার রুল ফ্রেম করতে হবে, অনেক কিছু করতে হবে, করে এটা চালু করতে হবে। দ্বিতীয় কথা, এখানে দুটো পয়েন্ট আছে। এই যে নতুন বিলটা আনা হয়েছে, তার 37 নম্বর ধারায় একটা 37 নম্বর যে পয়েন্টটা আছে, সেটাই লেখা আছে যে অল অর্ডারস, অল রুলস অফ দ্য প্রিভিয়াস এনআরইজিএ প্রকল্প শুড স্টে রিপিলড। মানে কিন্তু দুটোই হয়, যে পশ্চিমবঙ্গ সরকারকে যে হাইকোর্ট নির্দেশ দিয়ে, মানে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে যে এনআরইজিএ প্রকল্পের বকেয়া টাকা ফেরত দিতে, বকেয়া টাকা দিতে হবে, সেটা রিপিলও হয়ে যেতে পারে, মানে সেটা নাও দিতে পারে। এই 37 নম্বর ধারায় কিন্তু বলা আছে। এবার এটা যদি না দেয়, স্বাভাবিকভাবেই তলা থেকে দাবি উঠবে, কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব বুঝি না, বকেয়া টাকা ফেরত দাও, কাজ চাই, কাজ দাও। এই দাবিটা উঠছে, এই দাবি তলা থেকে উঠছে। গতকালকেও মিছিল হয়েছে, বামেদের একটা অংশ, ক্ষেত মজুর সমিতি, হ্যান ত্যান সবাই মিলে একটা মিছিল করেছে। মানে সারা ভারত কৃষি মজুর সমিতি, সারা ভারত ক্ষেত মজুর সমিতি, এরা সবাই মিছিল করেছে যে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব আমি বুঝি না, আমার বকেয়া যে কাজটা করেছি সেই টাকাটা দাও, আর যে বকেয়া টাকা আছে সেটাও দাও, আমাদের কাজ চাই, কাজ দাও। এই না, দাবিটা কিন্তু উঠে আসবে। কিন্তু ভারতের এখন মানচিত্রের এত গেরুয়াকরণ হয়ে গেছে, সেই হ্যাঁ, দাবি বিহারের গরিব মানুষ, ইউপির গরিব মানুষ, মধ্যপ্রদেশের গরিব মানুষ করলেও তো সেইভাবে কোনো মুভমেন্টাম জানি গেইন না, করবে না। না, না, মোমেন্টাম গেন করবে কি করবে না সেটা কিন্তু আজকে দাঁড়িয়ে বলা যায় না। কোন মুভমেন্ট কোথায় মোমেন্টাম গেন করবে কেউ জানে না। কৃষক আন্দোলনও যে 6 মাস টানা যাবে, সেটা কি প্রথমে কেউ ভাবতে পেরেছিলেন? কৃষক আন্দোলন একদিন সকালবেলা উঠে 2 বছর ধরে টানা হবে, সেটা কি কেউ বুঝতে পেরেছিলেন? তারপরে তো নাকে খত দিয়ে তাকে ওটা ফেরত নিতে হয়েছে। এবং সেইটা যে হবে না সেটাও বলা যায় না, আবার হবে সেটাও বলা যায় না। এবার গোটাটাই অনিশ্চয়তার মধ্যে আছে। কিন্তু আমার মনে হয়েছে যে এই লড়াইটা চলবে, এই লড়াইটা অত সহজে ছেড়ে দেওয়া হবে না। এবং ধরা যাক, আমি যদি এইটা যদি দেখা যায় যে 37 নম্বর ধারা অনুযায়ী সরকার আর দিতে বাধ্য নয়, এটাকে ওরা জাস্টিফাই করে, তখন তো একটা কেন্দ্র রাজ্য সংঘাত আরো বাড়বে, যে তুমি আমার বকেয়া টাকাটা কেন দিচ্ছ না, তুমি ঠিক আছে তুমি নতুন বিলে। বকেয়া জিএসটির টাকাই তো দিচ্ছে না বিভিন্ন রাজ্যকে, তাহলে এই টাকা হ্যাঁ, এবার দেবে তার কি মানে করে? ও বলতে চাইছে, মানে এই সরকার, কেন্দ্রীয় সরকার বলতে চাইছে, তুমি আর হয় তবে আসো, নয়তো তোমাকে আমি কিছু দেবো না। এটা তো ঘুরিয়েই বলছে। তুমি হয় ডবল ইঞ্জিন সরকার করো, মানে এরপরে তো ডবল ইঞ্জিন কি, যদি 29 সালে ওয়ান নেশন ওয়ান পোল করে, তাহলে তার কোনো রাজ্য সরকার বলে কিছু থাকবে বলে মনে হয় না। তাহলে সুতরাং ওর যা দাবি, ওর দাবি হচ্ছে যে আমার, মানে হয় তুমি গোটাই গেরুয়া হয়ে যাও, আর যদি গেরুয়া না হও তাহলে তুমি লড়াই করো, তুমি লড়াই কতদিন করতে পারবে আর, আমার যা শক্তি আছে। মানে এইরকম জিনিস ভারতবর্ষের রাজনীতি আজ অব্দি কোনোদিন দেখেনি, এত চেপে বসা রাজনীতি। রাজ্যগুলোর উপরে গলায় পা দিয়ে তার সমস্ত কর তুমি, মানে জিএসটিও একটা সেন্ট্রাল পলিসি, আর জিরামজিও একটা সেন্ট্রাল পলিসি, যা যা হচ্ছে সব সেন্ট্রাল পলিসি, মানে না, কিন্তু সেন্টার ঠিক করে আমার এবার একেবারে প্রশ্ন স্পেসিফিক, সেটা হচ্ছে আলটিমেটলি কিন্তু
এই তাহেরপুরের মিটিং এই দেখলাম, গরিব মতুয়া খেতে পায় না, হকার, কৃষি, তারা মোদিকে বলছে ভগবান, ভগবান দর্শন করতে যাচ্ছে এরম নাচতে নাচতে। হ্যাঁ হ্যাঁ দেখেছি ভগবান, তো এই যে ভগবান, ভগবান যদি গলায় টিপে মেরেও ফেলে তো বলবে ভগবানের হাতে মৃত্যু হয়েছে। কিন্তু না না আমি মানুষের একটা তো কোনো না চেতনাবোধ, না গরিব মানুষের যারা একেবারে বিজেপি পন্থী হয়ে গেছে, যার ব্রেনের মধ্যে হিন্দুত্ববাদ, এবং বাংলাদেশের ঘটনার পর আরো বিশেষ করে এটাকে ছাগাড় দিচ্ছে পশ্চিমবঙ্গে এবং অন্য অংশে, তো না তারা তো এখানে একটা খেতে পয়েন্ট পাচ্ছে আছে কি পাচ্ছে না বলে, খেতে পাচ্ছি না ইম্পর্টেন্ট পাচ্ছি নয়। না। আমি বলি ভগবানকে দেখতে গেছি আর কি। না এখন একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে ধরুন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কোনোদিনই ছিল না, পশ্চিমবঙ্গে আহ, মানে ছিল না বলেই তার একটা ওই চেখে দেখার একটা অভ্যেস আছে আর কি। আর আমাদের মিডিয়া মানে কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। তা আমরা ঠেকে শিখতে, মানে যে অংশটার কথা আপনি বলছেন তারা ঠেকে শিখতে চাইছে। আমি তো দেখেও শিখতে পারি যে পশ্চিমবঙ্গের বাইরের অন্যান্য রাজ্যগুলোতে যারা দেশের বাইরে মানে বিজেপি অবিজেপি সরকার যেগুলো আছে সেগুলো কিরকম চলছে, কিংবা যেগুলো বিজেপি সরকার আছে, ধরো কুলদীপ সেঙ্গারের উদাহরণ দিলাম। যে কুলদীপ সেঙ্গারের উদাহরণ যদি দিই, যে একজন খুনি আসামি, তিনি 15 লক্ষ টাকা বন্ড দিয়ে তিনি ছাড়া পেয়ে গেলেন, অথচ উমর খালিদের মতো লোকজন ছাড়া পাচ্ছেন না। সুতরাং এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা কিন্তু আছে। এবার আপনি যেটা বলছেন যে মানুষ ভগবানকে দেখতে চাইছে, মানুষ মানে সাধারণ মানুষ, তারা মনে করছেন যে মোদী, এইটা কিন্তু একটা পোর্ট্রে করা হচ্ছে যে মোদী ভগবান, কিন্তু মোদী ভগবান তো নয়, আপনিও জানেন আমিও জানি। মোদীরও যে খামতি আছে, সেই খামতিটা তো যে মানুষের চাপেই যে মাথা নত করতে হয়, সেটা কৃষক আন্দোলন দেখিয়েছে। আগামী দিনে যে দেখাবে না সেটাও বলা যায় না, এবং কোন দিকে কখন মোড় নেয় ভারতের, মানে ভারতবর্ষের রাজনীতি কিংবা যে কোনো রাজনীতি কোন দিকে কখন মোড় নেয় কেউ জানে না, কোন আন্দোলন কোথায় স্ফুলিঙ্গ তৈরি করতে পারে কেউ জানে না। কিন্তু এবার ওই আর কি পুরো গোড়াটাই নিয়ন্ত্রণ করছে মিডিয়া, গোড়াটাই নিয়ন্ত্রণ করছে ওই ইলেকট্রাল ট্রাস্ট, যারা কোটি কোটি টাকা দিচ্ছে এই বিজেপিকে, এবং সেই বিনিময়ে তারা মিডিয়াগুলো কিনছে, সেই আমি বিনিময়ে আমি তারা আমি আরেকটু, আমরা একদম শেষের দিকে আরেকটু স্পেসিফিক করি। হ্যাঁ সেটা হচ্ছে এই 100 days ওয়ার্ক এনআরজি এর যে টাকা, সেটা তো ক্রমশই কমছিল, কত পার্সেন্ট কি কমছে কোনো হিসেব পার্টিকুলারলি কিছু বলা যায়? মানে ওইভাবে এখনো হিসেবটা মানে আমিও করে উঠতে পারিনি, কিন্তু কম ছিল এটা বোঝাই যাচ্ছিল। প্রত্যেক বছরই আমার যদি ডিমান্ড থাকে 15,000 কোটি টাকা, সেটাকে 10,000 কোটি দেওয়া হচ্ছিল। তার মানে কি আমার তো ল্যাগিং এমনিই হয়ে যাচ্ছিল। আমার যদি ডিমান্ড থাকে 10,000 কোটি টাকা, তাকে আমার দেওয়া হচ্ছিল 7,000 কোটি টাকা দেওয়া হচ্ছিল। এবার সেই যে এই যে টাকা দেওয়ার বিষয়টা, সেটাও যাতে না দিতে হয়, সেই জন্যই ওটা ওপর থেকে বিকশিত ভারতের প্রোগ্রাম নামিয়ে দেওয়া হবে। তার মানে জিরামজি প্রকল্পে ডিমান্ডের আর কোনো ব্যাপার থাকছে না, মানে উইলিংনেস অফ মোদি, অর্থাৎ মোদির, অমিত শাহ, নির্মলা সীতারামনের যেখানে ইচ্ছা হবে সেখানে দেবে। না না, ব্যুরোক্র্যাটরা ঠিক করে দেবে ওই আর কি। হ্যাঁ, ব্যুরোক্র্যাটরা ঠিক করে দেবে যে মোদিকে বলবে যে আপনি ছত্তিশগড়ের জঙ্গলটাকে কাটলে আপনার লাভ হবে, তো সুতরাং সেই কাটাটা হবে। আপনি পশ্চিমবঙ্গে সাউথ 24 পরগনা কিংবা বাঁকুড়াতে একটা পুকুর কেটে আপনার কিছু লাভ হবে না, কারণ একে তো আপনাকে ভোট দেয় না, তার মধ্যে আপনি বাঁকুড়াতে পুকুর কেটে কি করবেন? সুতরাং ওরা হয়ে গেল, ওই ডিমান্ডার এখানে প্লেস হবে না, ডিমান্ড প্লেস না হলে টাকাও আসবে না। আর এমনি সঙ্গে 60-40 রেশিও যদি থাকে, যদি বা কিছু টাকা দেয়ও, বা সেই টাকারও 60% মাত্র ব্যয় করবে, 40%। এবার তলা থেকে যে হিসাব করে দেওয়া যে আমার এইটার প্রয়োজন এবং এটার জন্য এত টাকা লাগবে, এত মানুষকে কাজে লাগাতে হবে, এত টাকা তো লাগবে বলা যায় না, এত মানুষকে কাজে লাগাতে হবে, ম্যান্ডেজ হিসাব করতে হয়, মানে কত মানুষ কতদিন কাজ করলে, এটা সাধারণ মানে ইসের অঙ্ক, মানে পাটিগণিতের অঙ্ক। একটা মানুষ একদিনে এতটা মাটি কাটতে পারে, 100টা মানুষ 10 দিনে কতটা মাটি কাটতে পারবে। এই মাটি দিয়ে ওইখানে রাস্তা হবে, রাস্তার উঁচু করা হবে, এই মাটি দিয়ে বাঁধ তৈরি করা হবে। সুতরাং সেই যে পাটিগণিতের অঙ্ক, সেই পাটিগণিতের অঙ্কটা তলা থেকে আর যাবে না, পাটিগণিতের আরো বড় অঙ্ক, ক্যালকুলাস, ইন্টিগ্রাল ম্যাথমেটিক্স, অ্যালজেব্রা, এই জাতীয় জিনিস ওপর থেকে নেমে আসবে। এসে তারা বলবে যে না ভাই, তোমার এটার কাজের প্রয়োজন নেই, তোমার পাটিগণিত করতে হবে না, তোমাকে ওপর থেকে বুলডোজার চালিয়ে তোমাকে চাপিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে জায়গা হবে। আমার একদম শেষ প্রশ্ন, তৃণমূল তো বিষয়টা নিয়ে পার্লামেন্টে ওই ঠান্ডার মধ্যে বসে রইল এমপিরা, আমরা দেখেছি সিঁড়িতে, এখানেও প্রচার করছে, এটাতে কি আদৌ কোনো ইলেকশনে মাইলেজ পাওয়া? এক তো প্রচুর টাকা লাগে, রাজ্য সরকার হাতে টাকা নেই, 100 days ওয়ার্কের টাকা পায়নি, সেটাকে আদৌ পাবে কিনা একটা ভয়ঙ্কর সমস্যা।
কিন্তু হ্যাঁ, এইটাকে ফাইনালি তারা গ্রাউন্ডে নামিয়ে যে যদি মানুষ করতে পারে নিশ্চিত লাভ পাবে। যদি করতে পারে, যারাই করবে কেন বামেরা করে না, সেটাই আমার দুঃখ যে বামেরা এই বঞ্চনার বিরুদ্ধে কেন কথা বলছে না। না, মানে তারা বলেছে সিপিএম না, না, প্রেস কনফারেন্স। আরে না না, সে সবই করেছে, আমি সেটা বলছি না। আরে বলা মানে ওই বলাতে লোকের রেজিস্টার্ড হয় না। আপনাকে তো সারাক্ষণ বলতে হবে যে ভাই তুমি টাকাটা দাও, আমার এটা ডিমান্ড। মানে তুমি যে এই এনআরইজিএ প্রকল্পের বদলে আরএমজি প্রকল্প করছো, জিরামজি প্রকল্প করছো, এটা মহাত্মা গান্ধীকে তুমি 1948 সালে 30শে জানুয়ারি একবার খুন করেছো, কিংবা আজকে আবার খুন করলে, এটা যেমন একদিক ডিবেটের বিতর্কের একটা দিক, কিন্তু টাকা দিচ্ছ না দিয়ে তুমি আবার কিছু মানুষকে বুলডোজার চালিয়ে খুন করছো, সেটা আরেকটা দিক, এবং সেটা বেশি জরুরি। পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড হয়েছে, এটাও তো সত্যি। আমি বলছি ভুয়ো জব কার্ড হয়েছে কি হয়নি সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু ইডি, সিবিআই, এই সমস্ত তদন্তকারী সংস্থা। তারা কি প্রমাণ করেছে যে এটা জব কার্ড আছে? ফাইনাল কোনো কিছুই তারা করে না, কিন্তু তখন লোকজন ধরা পড়েছে, না না, ভুয়ো সেটা জব কার্ড মিডিয়া, ধরা পড়েছে। না, ভুয়ো জব কার্ড তো উত্তরপ্রদেশেও ধরা পড়েছে, ভুয়ো জব কার্ড তো গুজরাটেও ধরা পড়েছে, সেই খবর তো বেরিয়েছে বিভিন্ন কাগজে। সেটা নিয়ে হাইলাইট হয়নি পশ্চিমবঙ্গের ভুয়ো জব কার্ডের। এবার ভুয়ো জব কার্ড নিয়ে আমি কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না, আমি একবারও বলছি না ভুয়ো জব কার্ড থাকা ভালো, কিন্তু ভুয়ো জব কার্ডটার অজুহাতে তুমি বকেয়া টাকা, তাহলে বকেয়া টাকার হিসাব করো, তোমার ভুয়ো জব কার্ড ছিল বাদ দাও, এরপর মাঝখানে তো একবার না, এটাই অভিষেক ব্যানার্জি একবার বলেছিলেন যে যে জেলাগুলোয়, যে ব্লকে মনে করছেন বড় দুর্নীতি হয়েছে, বাদ দিয়ে বাকি জেলাগুলো ইমপ্লিমেন্ট করুন, কিন্তু সেটা কিন্তু করেনি, সেটা করেনি। কি বলেছিল আপনি বললেন বলে আমি জানলাম, আমি জানতাম না। হ্যাঁ, এবং বলেছিলেন, এবং হাইকোর্টের রায় ডিসেম্বরে ছিল, এই অগাস্টে ছিল, আজ 5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত সেটা ক্ষেত মজুর সমিতির যে মামলা, তা আজ পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়। তো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পলিটিক্যাল মোটিভেশন একটা কাজ করছে। ওরা যে ওই হাইকোর্টের কাছে হেরে যাওয়া, আপনি মনে করুন সোনালী খাতুনের উদাহরণটা দিই, সোনালী খাতুনের ক্ষেত্রে কতবার বলেছিল সুপ্রিম কোর্ট যে ফেরত নিয়ে আসুন সোনালী খাতুনকে। মানে কালকে যখনই বলেছে পরের দিন সকালে গিয়ে নিয়ে এসছে, তারা টাল বাহানা করেছে, আবার তারপর নাগরিকত্বের পরীক্ষা দিতে হবে তার হিসেবে। মানে আমার বক্তব্যটা হচ্ছে যে তুমি দুর্নীতি ধরেছো, বেশ করেছো, তুমি দুর্নীতি করেছো, আমি সেটাও মেনে নিচ্ছি, শাস্তি দাও, জেলে ভরো, তুমি জেলে ভরো, ফাঁসি দাও, আমার কোনো আপত্তি, মানে ফাঁসি দেওয়া নিয়ে আপত্তি আছে, কিন্তু তুমি যা ইচ্ছে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার অজুহাতে তুমি গরিব মানুষকে কেন মারবে? যে মানুষটা শ্রমটা দিয়েছে তাকে কেন মারবে? তার তো কোনো দোষ নেই। যে নেতা এটা চুরি করেছে তুমি তাকে ধরো, আমার কোনো আপত্তি নেই, তাকে ধরে তুমি যা ইচ্ছে করো। আমি আবারও সেই একই কথা বলতে হয়, পার্থ চ্যাটার্জি যদি শিক্ষক নিয়োগে দুর্নীতি করে থাকেন, তুমি তাকে 5 বছর রেখেছো, 15 বছর রাখো, আজীবন রাখো, তাকে আমৃত্যু রাখো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার বদলে তুমি 26,000 মানুষকে চাকরি ছাড়া করতে পারো না। এটা হতে পারে, এটা কোনো রায় হতে পারে না। একই ধরনের জিনিস, তুমি দুর্নীতি করেছে বলছো, আমিও বলছি দুর্নীতি করেছে, আপনিও জানেন দুর্নীতি করেছেন, পৃথিবীর সবাই জানে দুর্নীতি করেছে, বেশ করেছে। মানে দুর্নীতি তুমি ধরো, যদি দুর্নীতি করে থাকে তাহলে তুমি ধরো, সেইটা ধরে তাকে শাস্তি দাও, কিন্তু তার বদলে তুমি একজন হারাধন মাহাতো, একজন সোনালী খাতুন, কিংবা একজন যে মানুষ ফতিমা বিবি, যারা কাজ করেছেন, মাটি কেটেছেন, তার নিজের গ্রামের মধ্যে কিছু একটা করার চেষ্টা করেছেন, যার জন্য তিনি শ্রম দিয়েছেন, তার যে ন্যায্য প্রাপ্য টাকা, সেটা থেকে তুমি তাকে বঞ্চিত করতে পারো না। এটা কখনো জায়গা হতে পারে। অনেক ধন্যবাদ সুমন। দর্শকরা, বন্ধুরা যারা দেখছিলেন, তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ করি। সকলে ভালো থাকুন। মেরি ক্রিসমাস।